আমন্ত্রণ আবারও ২১-এর বিশেষ সংবাদের সঙ্গে আছি আমি দীপুনুর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ হাদির মরদেহ দেশে আনা হবে সন্ধ্যায় এবং শনিবার বাদজোহর হবে জানাজা। আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকল চেষ্টা ব্যর্থ প্রমাণ করে না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে ভাই ছাড়াও বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা গিয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং হাদির অবস্থা সংকটাপন্ন বলে জানায়। ওই বার্তার পর থেকে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। সমর ইসলাম, ২১ টেলিভিশন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে প্রথম আলো ভবন ভাঙচুর ও ডেইলি স্টার ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। রাজশাহীতে বিক্ষোভ ও আওয়ামী অফিস ভাঙচুর সহ চট্টগ্রামের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ এসে সড়ক অবরোধ করে। এরপর আরও কয়েকটি মিছিল এসে সেখানে জড়ো হয়। শাহবাগের মিছিলের একটি অংশ কারওয়ান বাজার অভিমুখে আসে। সেখানে প্রথম আলো অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্যরা বাংলা মোটর অফিস থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়। সেখানে তারা জুলাই যোদ্ধা হাদির মৃত্যুতে শোক মিছিলে যোগ দেয়। গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুরের শিববাড়ি ও টঙ্গী কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী সহ এনসিপির নেতাকর্মীরা। ওসমান হাদির মৃত্যুর সংবাদে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। রাত 11টার দিকে এনসিপির নেতৃবৃন্দ সাহেববাজার 0 পয়েন্টের রাস্তায় আগুন দিয়ে অবরোধ করে। পরে বিক্ষুব্ধরা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেয়। রাতে চট্টগ্রামে বিক্ষুব্ধ জনতা নগরীর 16 শহর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে জনতা চশমাহিল এলাকায় সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দেয়। সেখানে একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। রাত 11টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেয় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা। নেত্রকোনা শহরের কালেক্টর মাঠ থেকে এনসিপি সহ বিভিন্ন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল করে। হাদির মৃত্যুর প্রতিবাদে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ ছাত্র জনতা। জরুরি সেবা হিসেবে শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ রাখা হয়েছে। অন্যান্য সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার প্রতিবেশী ও সহপাঠীরা। জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দোষীদের চিহ্নিত করে বিচার করা না হলে আগামীতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কিশোরগঞ্জে ছাত্ররা প্রতিবাদ মিছিল করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। বরগুনায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে এনসিপি। সিরাজগঞ্জেও হয়েছে বিক্ষোভ কর্মসূচি। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
রাজধানীর ৩২ নম্বরে আছেন সহকর্মী হাকিম মাহি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহি, এই মুহূর্তে আপনি রাজধানী ৩২ নম্বরের সেখানকার কি পরিস্থিতি লক্ষ্য করছেন, আমাদের বিস্তারিত এই সম্পর্কে জানাবেন। দীপু, আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ৩২-এ। আপনারা জানেন যে এখানে কিন্তু একটি বিক্ষুব্ধ জনতা এখানে কিন্তু এসছেন সেই 11:30টার পরে থেকে, অর্থাৎ যখন থেকেই তারা শুনেছেন যে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি মারা গেছেন সে সিঙ্গাপুরে, তারপরে থেকেই কিন্তু এখানে বিক্ষুব্ধ একটি জনতা এখানে এসছেন, অর্থাৎ ধানমন্ডি ৩২-এর যে বাকি অংশ রয়েছে স্থাপনার সেটি ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ভেতরে একটি বুলডোজার প্রবেশ করেছে এবং সেই বুলডোজার কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে থেকে কিন্তু সেটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেটি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তবে ভেতরে কোনো প্রকারের ক্যামেরা সেটা ভেতরে অ্যালাউ না, যে কারণে আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে খানিকটা দূরে এসে আমরা কিন্তু এখান থেকে লাইভে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি। এবং এখানে দু একজন শরীফ ওসমান হাদির দু একজন সমর্থক যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। তবে তার আগে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু সেই যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর জানতে পেল বাংলাদেশে, তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে সেই প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার এই দুইটি ভবনে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সেখানে কিন্তু অগ্নি সংযোগ করা হয়েছে। এবং তারপরেই কিছু জনতা, অর্থাৎ বিক্ষুব্ধ কিছু জনতা, তারা কিন্তু অনেকে এসছেন সেই কারণবাজার থেকে এবং সেই শাহবাগ থেকে, এবং অনেকে আসছেন সেই শ্যামলী, তারপরে গাবতলী, অর্থাৎ ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সমস্ত বিক্ষুব্ধ জনতা যারা আসছেন তারা কিন্তু আসছেন, অর্থাৎ শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসেন তারাই কিন্তু এখানে আসছেন। এবং আপনাদেরকে একটু বলি যে 5 আগস্টের পরে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে এখানে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর বাড়ি রয়েছে সেই বাড়িটি কিন্তু অনেকটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটার জ্বালিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভেতরে যে সমস্ত আসবাবপত্র আছে তার কিন্তু কিছুই নেই বিদ্যমান। এখন সেই কঙ্কালসার যে বাড়িটি রয়েছে তার অর্ধেকটা এখানে দাঁড়িয়ে আছে এবং আজকে যে বুলডোজার এখানে প্রবেশ করানো হয়েছে তারা বাকি অংশ কিন্তু ঘুরিয়ে দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে রয়েছেন আমাদের দু একজন, আমরা চেষ্টা করব, অর্থাৎ হাদির যে সমস্ত ভক্তানুরাগী যারা রয়েছেন আমরা চেষ্টা করব তাদের দু একজনের সঙ্গে কথা বলবার জন্য যে এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর কি অবস্থা সে বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু জানান। ধানমন্ডি ৩২ নম্বর নয়, শুধু সারা বাংলাদেশে ফ্যাসিজম আওয়ামী লীগের দোসরদের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ এদেশে আওয়ামী, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কোনো কিছু এদেশে রাখা যাবে না। একটাই কথা, তরুণ প্রজন্মের এই জগতে তরুণ প্রজন্ম যে বাংলাদেশ নতুন করে ২৪ সৃষ্টি করেছে সেটাকে আরও বেগবান করতে, আরও ত্বরান্বিত করতে আজকের থেকে এই শপথ আমাদেরকে নিতে হবে, বাংলাদেশে আওয়ামী লীগের একটা নিশ্চয় থাকবে না। তবে বিশেষভাবে আমার আজকে একটাই অনুরোধ এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার কাছে, গোপালগঞ্জের নামটা আল্লাহর হস্তে পরিবর্তন করে আজকের এই বীর সেনানী হাদি নামে নাম করা হোক এবং এটাকে হাদিগঞ্জ হিসাবে ঘোষণা করা হোক, হাদিগঞ্জ জেলা হিসাবে ঘোষণা করা হোক, তাহলেই হাদির আত্মা শান্তি পাবে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ইনকিলাব মঞ্চের যে সমস্ত ভক্তানুরাগী এখানে রয়েছে, সমর্থক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। এখানে আরও একজন রয়েছে, আমরা চেষ্টা করব তার সঙ্গে একটু কথা বলবার জন্য। জি, বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে আমরা দেখেছি, এখন কি অবস্থা যদি একটু বলেন। জি, আসলে এটা থার্ড টার্ম, আজকে তৃতীয়বারের মতো এই ব্যবস্থাপনার ভিতরে আমরা চলে আসছি। এরপরে ওই বিল্ডিংকে ভাঙানো যাচ্ছে না, যে কোনো কারণে হোক। এই দেশে তাদের উত্তরসূরি যারা বিগত দিনে বিভিন্নভাবে এটাকে বন্ধ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই ফ্যাসিস্টদের শেকড় উপড়ানো না যায়, তার জন্য বাংলাদেশের এক কুচক্রী মহল যারা এই ভবনকে ভাঙার কাজে বারবার বাধা সৃষ্টি করছে। সর্বশেষ আজকে রাত এখন যে সময় বাজতেছে 4:09 বাজতেছে, এখন পর্যন্ত চেষ্টা চলতেছে তৃতীয়বারের মতো, কিন্তু এখনো সফলতার মুখ দেখতেছি না। আমরা আশা করতেছি যে এই ফ্যাসিজমের শেকড়কে ইনশাআল্লাহ উৎপাটন করবে এবং জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যারা
এখানে যারা ইনকিলাব মঞ্চের সমর্থক যারা রয়েছেন, হ্যাঁ, তাদেরকে আমরা দেখেছি যে তারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। এবং ভেতরে এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দূরে থেকে দেখানোর জন্য চেষ্টা করি যে সেখানে কিন্তু ভাঙা হচ্ছে, অর্থাৎ বাকি যে অংশটি রয়েছে ধানমন্ডি 32-এর যে বাকি অংশ রয়েছে সেটি কিন্তু ভাঙা হচ্ছে। এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 থেকে 2,500 এখানে ইনকিলাব মঞ্চের সমর্থকরা এখানে রয়েছেন এবং তারা এখানে ভাঙচুর চালাচ্ছেন। জি, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদেরকে যদি একটু সামনে থেকে, এখন আমাদেরকে একটু অ্যালাউ করা হয়েছে ভেতরে আসবার জন্য, আপনাদেরকে একটু সামনে থেকে দেখাতে চাই। এখন কিন্তু এই মুহূর্তে এখানে যেই স্থাপনাটি রয়েছে সেটি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। এবং এই মুহূর্তে এখানে অসংখ্য মানুষ এখানে কিন্তু চলে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং তারা এখানে এটি দেখানোর জন্য তারা চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে ভিতরে আসবার জন্য। আপনারা যদি দেখেন, অর্থাৎ সেই ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেটি ভাঙছে একটি বুলডোজার দিয়ে। অর্থাৎ আজকে আমরা দেখেছি যে প্রথম আলো এবং ডেইলি স্টারে সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেখানে ভাঙা হয়েছে এবং তারই যে অংশটা রয়েছে সেই অংশটি কিন্তু এখানে এই মুহূর্তে ভাঙা হয়েছে। এবং এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি, তারা কিন্তু ভাঙার সাথে সাথে তারা কিন্তু এখানে শোরগোল তারা সৃষ্টি করেছে। অর্থাৎ এই মুহূর্তে ধানমন্ডি 32-এর অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে হাদি যখন মারা যায় সেই সিঙ্গাপুরে, তারপরে আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কতক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের পরপরেই কিন্তু আমরা দেখেছি যে বিক্ষিপ্ত যে জনতা রয়েছে তারা কিন্তু এখানে তারা চলে এসছেন এবং তারা ধানমন্ডি 32-এর বাড়িটি তারা ভাঙছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবকদের একটি গাড়ি আসছে এবং অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যে সমস্ত বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদেরকে পানি এবং খাবার তাদেরকে এখানে বিতরণ করা হয়েছে। তেমন একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা নিয়ে ভাঙছিল সে ধানমন্ডি 32-এর বাড়িটি, তারা কিন্তু এখানে এসে এই মুহূর্তে তারা খাবার নিচ্ছেন। অর্থাৎ বুলডোজার এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এখানে এসে তারা খাবার খেয়ে, তারা যতটুকু জানিয়েছে যে খাবার খেয়ে আবার তারা যাবে ধানমন্ডির 32-এর বাড়িটি ঘুরিয়ে দেবার জন্য। এবং কতক্ষণ আগে আমরা দেখেছি যে 32-এর যে বাড়িটি তার আশেপাশে যে 2টি বাড়ি রয়েছে যেটি সে 5 আগস্টের পরে ভাঙা হয়েছিল এবং অগ্নিসংযোগ করা হয়েছিল, সেই বাড়িতেও কিন্তু আমরা দেখেছি আজকেও অগ্নিসংযোগ করা হয়েছে, অর্থাৎ রাতে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে যে ইনকিলাব মঞ্চের সমর্থক যারা রয়েছে তারা স্বেচ্ছাসেবকদের গাড়ির কাছে তারা চলে আসছে এবং এই মুহূর্তে তারা খাবার এবং পানীয় তারা এখান থেকে নিচ্ছেন। আপনাকে একটি বিষয় বলি যে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তিনি আজকে মারা যাওয়ার পরে আমরা দেখেছি যে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সব দলের পক্ষ থেকে কিন্তু শোক বার্তা দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এবং এখানে বিএনপি, জামায়াত, এনসিপি আরও যারা রয়েছে সব দলের পক্ষ থেকে কিন্তু শোক বার্তা দেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে তারপরেই প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে শরীফ ওসমান হাদির স্ত্রী এবং তার যেই একটি সন্তান রয়েছে তার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার
সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তাকে যারা গুলি করেছে সেই 12ই ডিসেম্বর যারা গুলি করেছে, অর্থাৎ যারা অপরাধী, যারা খুনি, তাদেরকে কিন্তু বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু তাদেরকে খুঁজছে। যদিও আমরা কিন্তু জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে তারা পার্শ্ববর্তী দেশে তারা পালিয়ে চলে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু তারা বলছেন যে তারা যদি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেও থাকে তাদেরকে দেশে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা কিন্তু তারা করবেন, এবং যদি তারা বাংলাদেশে থেকে থাকেন এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং সর্বোচ্চ শাস্তি তারা নিশ্চিত করবেন বলেই কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে আমরা আজকে শুনেছি। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা রয়েছেন, যদি আমাদেরকে একটু জানান। আজকে সেটা ভাঙার জন্য স্বৈরাচার কোনো স্থাপনা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন আওয়ামী লীগ মানে ভারত মানে দিল্লি, দিল্লি মানে বাংলাদেশকে কবজা করা। আপনারা জানেন 1971 মুক্তিযুদ্ধের পর থেকে ভারত যেভাবে বাংলাদেশকে কবজা করেছে, আমরা এই 24-এ এসে সেটা ইনশাআল্লাহ পুরাপুরি ভাবে এটা ভারতীয় আগ্রাসন ভেঙে দিব। ভারতের কোনো নাম কোন এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ মানে বাংলাদেশ মানে অন্য কিছু না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি মনে করেন আসলে যে এখানে কি কারণে এসেছেন এবং সে বিষয়টি যদি আমাদেরকে একটু জানান। প্রথম কথা হচ্ছে ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে পরিণত করতে চায়, কিন্তু বাংলার জমিনে ওসমান হাদি থাকতে, এই শাহজালালের বাংলায় ওসমান হাদিদের মতো বীরে থাকতে এই ভারতের এই স্বপ্ন আমরা কখনো বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। এবং আমরা যে 32 দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে ভারতের আধিপত্যবাদের একটা আস্তানা। আমরা চাই না বাংলার মাটিতে কখনো ভারতের আধিপত্যবাদ গড়ে উঠুক। তাই এজন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, ভারতের আধিপত্য বাংলার মাটি থেকে মিশিয়ে দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আপনাকে কথা বলছিলাম এখানে যে সমস্ত বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তাদের দু একজনের সঙ্গে আমরা কতক্ষণ আগে আরো দুজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, অর্থাৎ যেই গোপালগঞ্জ যে জেলাটি রয়েছে তারা বলেছেন সেই জেলার নামও তারা পাল্টানোর জন্য তারা চেষ্টা করবেন এবং সরকারের কাছে তারা কিন্তু দাবি করেছেন। সে বিষয়টি আমরা তাদের মুখ থেকে শুনতে পেয়েছি। এবং আমরা প্রধান উপদেষ্টার যে তাৎক্ষণিক ভাষণটি ছিল জাতির উদ্দেশ্যে, সেখান থেকে যদি দু একটি কথা আপনাদেরকে একটু জানাই। তিনি বলেছেন যে হাদি নেই, তিনি ইন্তিকাল করেছেন, তিনি মারা গেছেন সেই সিঙ্গাপুরে। তিনি সারা বাংলাদেশের যে সমস্ত মানুষ রয়েছে তাদের সবার কাছে কিন্তু দোয়া চেয়েছেন হাদির জন্য, এবং আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু দোয়া চেয়েছেন হাদির জন্য, এবং তারা কিন্তু শহীদ হিসেবে হাদিকে তারা আখ্যায়িত করেছেন। তারা সে বিষয়টি কিন্তু আমাদেরকে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। এবং এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 থেকে 2.5 হাজারের মতো এখানে লোকজন এখানে সমাগম হয়েছে, এবং তারা একটি বুলডোজার তারা এখানে এনে তারা যে বাকি যেই ভবনটি ছিল সেই ভবনটি কিন্তু গুড়িয়ে দিচ্ছিলেন। তবে ইতিমধ্যে কাজের স্থগিত রয়েছে, অর্থাৎ তারা পানি এবং খাবার খেয়ে আবার তারা কিন্তু নামবে এটি ভাঙার জন্য, সেটি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আমরা এখানে দেখছি যে অসংখ্য মানুষ তারা এসছেন এবং স্বেচ্ছাসেবীরা তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে। এবং আজকে শুধু যে ধানমন্ডি 32-এ এমনটি হচ্ছে এমন নয়, আমরা দেখেছি যে ডেইলি স্টার, প্রথম আলো সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, অর্থাৎ সেই ভবনটি আমরা দেখেছি প্রথম আলোর যেই প্রথমা প্রকাশনে যে ভবনটি রয়েছে সেই ভবনটিও কিন্তু প্রায় আমরা দেখেছি যে আগুন দিয়ে জ্বালিয়ে পুরো কিন্তু এটি শেষ করে দেওয়া হয়েছে। তারপর ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেটির ভাঙচুর করা হয়েছে, তার ভিতরে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা বিভিন্ন গণমাধ্যম আমরা দেখেছি যে শাহবাগ কিন্তু বিক্ষুব্ধ রয়েছে, এবং আরও যে সমস্ত জায়গা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই মুহূর্তে সেখানে বিক্ষুব্ধ জনতা সেখানে রয়েছেন, তারা কিন্তু আন্দোলন করছেন, তারা হাদির পক্ষের তারা কিন্তু আন্দোলন করছেন। এবং তারা বলেছেন যে ভারতীয় যে আধিপত্য রয়েছে তারা সেই আধিপত্যকে তারা ঘুরিয়ে দিতে চান, অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত ভারতীয় আধিপত্য রয়েছে তারা সেগুলোকে ঘুরিয়ে দিতে চান। তারা আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। এবং এখানে আরো যারা রয়েছেন আমরা চেষ্টা করব আরো 2-1 সঙ্গে একটু কথা বলবার জন্য, যারা এই মুহূর্তে এখানে রয়েছেন আমরা চেষ্টা করব তাদের 2-1 সঙ্গে কথা বলবার জন্য।
জি, আপনি এখানে আসছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। পানি এবং খাবার কোথায় থেকে এনেছেন বা আমরা নিজেদের উদ্যোগে এটা করতেছি। আমরা এটা হাদি ভাইয়ের মাগফিরাত কামনায় তার সদকা জারিয়া হিসেবে আমরা মানুষকে এটা পান করাচ্ছি। আচ্ছা, কত মানুষের জন্য আপনারা এই আয়োজন করেছেন? আমরা 1000 মানুষের জন্য এটার আয়োজন করছি। 1000 মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ এটার পরিতৃপ্ত হতে পারবে আর কি। আবার কখন এই ভাঙা শুরু হবে? আমি এই বিষয়ে আসলে বলতে পারতেছি না। আমি সেবায় আছি, আমি সেবার কাজ করছি। আমরা কথা বলছিলাম এখানে যে সমস্ত স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানালেন যে তারা 1000 মানুষের এখানে খাবারের ব্যবস্থা করেছেন। আবারও কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি যে বুলডোজারটি কিন্তু এই মুহূর্তে চালু করেছে এবং তারা এই বুলডোজার দিয়ে বাকি যে অংশটি রয়েছে তার অনেকটাই কিন্তু আজকে তারা গুড়িয়ে দিয়েছে এবং বাকি যে অংশটা রয়েছে সেটি কিন্তু তারা গুড়িয়ে দেবেন বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তেমনি একটি নমুনা। জি, আমরা একদম সামনে চলে যাব, অর্থাৎ যেখানে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই একদম সামনে আমরা চলে যাব। আপনারা দেখছেন যে এই মুহূর্তে সেই বুলডোজারটি চালু করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে আবার ভাঙা। অর্থাৎ খানিকক্ষণ সময় পরে আবার কিন্তু এটি চালু হবে, অর্থাৎ ভাঙার কাজটি কিন্তু খানিকক্ষণ পরে আবার চালু হবে। দীপু, আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এ, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম সেই ধানমন্ডি 32-এর সামনে থেকে। অর্থাৎ এই মুহূর্তে সর্বশেষ অবস্থা আমার কাছে কিন্তু এটি রয়েছে, সর্বশেষ অবস্থা। আবারও আপনাদেরকে আপডেট জানাবো। ধন্যবাদ মাহি আপনাকে। দর্শক, ধানমন্ডি 32 থেকে আমাদের সঙ্গে সবশেষ বিক্ষোভের খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাকিম মাহি। এই মুহূর্তে চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সঞ্জয় অধিকারী, যুক্ত হচ্ছি তার সাথে। সঞ্জয়, কারওয়ান বাজার এলাকার সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে? বিক্ষোভের কি পরিস্থিতি লক্ষ্য করছেন? ধন্যবাদ দীপু। যেমনটি বলছিলেন যে কারওয়ান বাজারে যে প্রথম আলোর অফিসটি রয়েছে, আজ যখন সংবাদ আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবরটি আসার পরই এখানে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো কার্যালয়ে এসে ভাঙচুর চালায় এবং এক পর্যায়ে অগ্নিসংযোগ করে। এবং আপনারা জানেন যে এই প্রথম আলোর যে নিজস্ব ভবনটি রয়েছে এখানে কারওয়ান বাজারে, এই ভবনের নিচে কিন্তু ছিল তার প্রথম প্রকাশনার অফিস এবং প্রথম আলোর কিন্তু বিশেষ করে বিজ্ঞাপন বিভাগ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগগুলো এই ভবনেই ছিল। সেটাই হচ্ছে বিক্ষুব্ধ জনতা এসে আগুন জ্বালিয়ে দেয়। আমরা একটু চেষ্টা করি দেখানোর, যদিও এখন আগুন অনেকটা নিভে গেছে, আমরা চেষ্টা করব একটু এখন পরিস্থিতিটা দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনের আগুন নিভে গেলেও এখনো পর্যন্ত কিন্তু ভেতরে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে এখনো উদ্ধারকর্মীরা, বিশেষ করে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন, তারা এখনো পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিষয়টি। এখানে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিজিবির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, এছাড়া রয়েছেন র্যাবের সদস্যরা। হ্যাঁ, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আগুন দেওয়ার পরই কিন্তু এই ভবন এবং এর আশপাশের যে ভবনগুলো রয়েছে সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং এখনো আমরা দেখতে পাচ্ছি প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে ভবনের ভেতর থেকে। এখন আগুন কতটা যে নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু ধোঁয়ার পরিমাণ কিন্তু এখনো অনেক বেশি। কালো ধোঁয়ার কুণ্ডলী এখনো দেখা যাচ্ছে, যেটা ওনারা বলছেন যে নিচতলায় এই মুহূর্তে কোনো আগুন বা ধোঁয়া নাই, কিন্তু দোতলা এবং 3 তলা এবং 4 তলায় আগুন নিভে গেলেও হয়তো এখনো তার ভেতরে
কিছুটা রয়ে গেছে, যে কারণে এখন ধোঁয়ার কুণ্ডলিটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। যে দেখেন, এখন আগুন নিভে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। হ্যাঁ, আর একটা বিষয় একটু জানিয়ে রাখি, যেহেতু ভবনের নিচতলায় প্রথমা প্রকাশনী ছিল, এখানে প্রচুর বইপত্র ছিল, কাগজ এর অংশটা বেশি ছিল, সেটাই কিন্তু আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করেছে। আমরা দেখতে পাচ্ছি আবার হঠাৎ করে আরও কয়েকজন সদস্য এসেছেন ফায়ার সার্ভিসের, তারা খুব সম্ভবত ভেতরে প্রবেশ করার একটা প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটু দেখি, তারা হয়তো কয়েকজন সলা পরামর্শ করছেন, তারা রেডি হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন সদস্য, দুজন, তারা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তারা অক্সিজেন সিলিন্ডার নিয়েই তারা ভেতরে প্রবেশ করছেন ভবনের ভেতরে। হ্যাঁ, আরও কয়েকজন সদস্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভেতরে যাওয়ার জন্য, কারণ নিচে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে না, তবে ধোঁয়ার কুণ্ডলী অনেক বেশি এখনো পর্যন্ত আছে। এই ফাঁকে একটু জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, উনি কিন্তু আততায়ীর গুলিতে আহত হন গত শুক্রবার। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ এবং পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত 9:30টার কিছুটা পরে তিনি মারা যান বলে খবর আসে। এরপরই আসলে তার যে সহযোদ্ধা বা জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ঢাকা শহরের বেশ কিছু প্রতিষ্ঠানেই এ ধরনের হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারণ সহকর্মী, সহযোদ্ধা হারানোর দুঃখ, কষ্ট একটা পর্যায়ে ক্ষোভে পরিণত হয় এবং তারই বহিঃপ্রকাশ দেখতে পাই আমরা বেশ কিছু ঘটনার মাধ্যমে। তারই অংশ হিসেবে কারওয়ান বাজারে প্রথম আলো অফিসে অগ্নিসংযোগ করা হয়। রাত 11টার দিকে এই আগুনের সূত্রপাত হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। হ্যাঁ, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারবারই ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে বলেছেন যে ভেতরে আগুনের লেলিহান শিখা না থাকলেও বিশেষ করে প্লাস্টিকের চেয়ার, টেবিল এবং কিছু দাহ্য পদার্থ থাকার কারণে এখন হয়তো চাপা আগুন ভেতরে রয়ে গেছে, যার কারণেই এখনো পর্যন্ত বিশেষ করে ধোঁয়ার পরিমাণটা অনেক বেশি পরিমাণে রয়েছে। এখনও প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, পুরোপুরি কিন্তু এখনো নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে যে এর ভেতরে হয়তো এখনো আগুন আছে বা যেসব আসবাবপত্র বা কাগজপত্র আছে সেগুলো ভেতরে হয়তো আগুন আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি যে আরও কয়েকজন ভেতরে ঢুকছেন এই মুহূর্তে। আমরা যদি একটু দোতলায় দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু বেশ কয়েকজন, যদিও এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আলোর স্বল্পতা রয়েছে, কিন্তু দোতলায় এই মুহূর্তে 8 থেকে 10 জন ফায়ার সার্ভিসের কর্মী তারা কিন্তু অগ্নি নির্বাপন বা এই যে ধোঁয়ার উৎস খোঁজা এবং সেগুলো
নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। আর একটু জানিয়ে রাখি, এই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত বিজিবির বেশ কিছু সদস্য রয়েছেন, র্যাবের কিছু সদস্য রয়েছেন, পাশাপাশি পুলিশের লোকজনও আছেন। তবে এই মুহূর্তে কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতা বা ছাত্ররা, তাদের উপস্থিতি এখানে নাই। আর একটা বিষয় যেটি হচ্ছে যে প্রথম আলো ভবনটির সামনেই কিন্তু কাঁচা বাজার, পাইকারি বাজার, এবং এখানে সারা রাত এখানে কেনাকাটা হয়, বেচা কেনা হয়ে থাকে। কিন্তু এই অংশটুকু আজকে এখানে কোনো দোকান নাই, যদিও তার পাশে যে বেচা কেনার বিষয় সেটি কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। আমরা ভবনটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করি, যে হঠাৎ করে মনে হচ্ছে ধোঁয়ার কুণ্ডলিটা আরো একটু বেড়ে গেছে। এটা হয়তো আগুন নেভানোর অংশ হিসেবেই যখন এখানে পানি দেয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ধোঁয়াটা আরো একটু বেড়ে যাচ্ছে। আমরা কয়েকজন 5 থেকে 6 জন ফায়ার ফাইটারকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি কিছুক্ষণ আগে, এবং তারা সেখানে কাজ শুরু করে দিয়েছেন। এরপরে কিন্তু ধোঁয়ার পরিমাণটা আরো একটু বেশি দেখা যাচ্ছে। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো এখানে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে আগুন নেভানোর কাজ করছিল। এই মুহূর্তে আরো একটি রেস্কিউ ভ্যান এসেছে। তবে এটি বলা যায় যে এই ভবনের ভেতরের অংশ প্রায় ভস্মীভূত হয়ে গেছে, কারণ এর বাইরের দিকে যে দেয়ালটি ছিল বা কাচের দেয়াল ছিল, সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেই জায়গাগুলো দিয়েই প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। এটা এবং এই ভবনের সামনে কিন্তু দুই পাশেই বিদ্যুতের পিলার রয়েছে, এবং একটি ট্রান্সফরমারও কিন্তু এই ভবনের সামনেই ওই একটি পিলারের সঙ্গে রয়েছে, যে কারণেই হয়তো বিদ্যুৎ সংযোগ শুরুতেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আর একটা বিষয়, যে এই প্রথম আলো ভবনের পাশেই কিন্তু রয়েছে সামিট সেন্টার, এবং এক পাশে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স ভবন। এই আগুনটা কিন্তু নিয়ন্ত্রণে যতটুকু আছে, এর ফলে পাশের ভবন দুটো কিন্তু কিছুটা রক্ষা পেয়ে গেছে বড় ধরনের কোনো বিপদ থেকে, এটা বলা যেতে পারে। হ্যাঁ, তবে আমরা আরেকটু দেখাই, ধোঁয়ার যে কুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু আমরা গত কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলাম, সেই তুলনায় কিন্তু এখন ধোঁয়ার পরিমাণ আরো অনেক বেশি বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ফায়ার ফাইটার ভবনের নিচ দিয়ে বেরিয়ে আসছেন। হ্যাঁ, আমরা তাদের সঙ্গে আসলে এই মুহূর্তে কথা বলার মতো কোনো অবস্থা নাই, বা কথা বলাটা হয়তো উচিত হবে না, কারণ তারা তাদের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন।
তবে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, যে এই আগুন আমরা সচরাচর যেটা দেখে থাকি যে ঢাকা শহরে কোথাও আগুন লাগলে সেই আগুন নির্বাপনের জন্য বা আটকে পড়া মানুষজনকে বের করতে অনেক সময়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ফায়ার সার্ভিসের কর্মীদেরকে হিমশিম খেতে হয়। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা মধ্যরাত বলা যায়, হ্যাঁ, যে কারণে এখানে কিন্তু মানুষের সংখ্যা কম। আমরা একটু দেখানোর চেষ্টা করি, কিছু অংশ ভবনের ভেঙে পড়ছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যে কাজটা করছেন ও তারা মই বেয়ে উপরে উঠছেন, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম কিছু আগুনের কুণ্ডলি যুক্ত কিছু নিচে পড়ছে। দোতলায় বেশ কয়েকজন ফায়ার ফাইটার রয়েছেন, তারা ওখানে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজন ফায়ার ফাইটার প্রস্তুতি নিচ্ছেন, তারাও হয়তো ভেতরে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ পানি দেয়া হচ্ছে, যে কারণে উপর থেকে কিন্তু খণ্ড খণ্ড আগুনের কুণ্ডলি কিছু নিচে এসে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ফায়ার ফাইটাররা দোতলাতেই অবস্থান করছেন, তিনতলা বা চারতলায় এখনো তারা যান নাই, নিচ থেকেই পাইপ দিয়ে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজন যুক্ত হচ্ছেন। আচ্ছা, এখানে আচ্ছা আমরা পরবর্তীতে যদি আমরা আরো কিছু আপডেট পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দীপু, এই ছিল এই মুহূর্তে কারওয়ান বাজার প্রথম আলো ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ সঞ্জয় আপনাকে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদেরকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় অধিকারী। এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি রাজধানীর ৩২ নম্বরে, সেখানে আছেন হাকিম মাহি। সেখানে আমরা হাকিম মাহি থেকে আবারও জানবো সেখানকার সবশেষ কি পরিস্থিতি তিনি দেখছেন। দীপু, আমি এই মুহূর্তে রয়েছি একদম ধানমন্ডি ৩২-এ, সেই বাড়িটির সামনে। আপনারা জানেন যে এখানে কিন্তু শরীফ ওসমান হাদির তিনি যখন মারা গেলেন এবং সেই খবরটি যখন বাংলাদেশে পৌঁছালো, তারপরে থেকে কিন্তু আমরা দেখেছি যে বিক্ষুব্ধ একটি জনতা এখানে কিন্তু তারা এসছেন। অর্থাৎ যেই বাড়িটি রয়েছে ধানমন্ডি ৩২-এ, সেই বাড়িটির কিছু অংশ কিন্তু বাকি রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে সেই ৫ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়েছে, সেই পতনের পরেই এখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙা হয়েছে। বাকি যে অংশটি রয়েছে সেই অংশটি ভাঙার জন্য এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা এখন অপেক্ষা করছেন। অর্থাৎ আজকে আমরা দেখেছি যে এখানে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসছেন এবং বাকি যে অংশটি রয়েছে সেই অংশটি ভাঙার জন্য তারা কিন্তু এখানে আসছেন এবং একটি বুলডোজার এখানে নিয়ে আসা হয়েছে সেই 12টার পরেই কিন্তু, এবং সেই বুলডোজার দিয়ে এই মুহূর্তে সেখানে ভাঙা হচ্ছে। অর্থাৎ থেমে থেমে তারা কিন্তু ভাঙছে এবং এখানে যে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়ির পাশেই যেই আরো দুইটি বাড়ি রয়েছে পাশে, তার প্রথম যে বাড়িটি অর্থাৎ
অর্থাৎ মেইন রোড থেকে ভেতর যখন আমরা প্রবেশ করলাম ধানমন্ডি 32-এ, সেই বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে কিছুক্ষণ আগে, এবং সে এখন এই মুহূর্তে কিন্তু আগুন জ্বলছে না। কিন্তু যে বাড়িটি রয়েছে ধানমন্ডি 32-এর, সেই বাড়িটি অর্থাৎ বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে থেমে থেমে বুলডোজার চালানো হচ্ছে। এবং আজকে সেই রাত 11:30টার পরে থেকে আমরা দেখেছি বিক্ষুব্ধ একটি জনতা, তারা কিন্তু প্রথমে সেই প্রথম আলোতে তারা গিয়েছিলেন, এবং তারপরে হ্যাঁ তারা প্রথম আলোতে তারা গিয়েছিলেন, এবং তারা ডেইলি স্টারে গিয়েছিলেন, এবং তারা সেখানে যাওয়ার পরে তারা আমরা দেখেছি সেখানে প্রথম আলো প্রথমে ভাঙা হয়েছে, তারপর কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি তারপরের থেকেই বিক্ষুব্ধ একটি জনতা এই ধানমন্ডি 32-এ তারা এসছেন, এবং ধানমন্ডি 32-এ আসার পরে যে বাড়িটি রয়েছে, স্থাপনাটি রয়েছে, সেই স্থাপনাটি তারা কিন্তু ভাঙার জন্য চেষ্টা তারা করছেন বুলডোজার দিয়ে, অর্থাৎ বাকি অংশটি তারা কিন্তু ভাঙতে চান, সেটি আমরা তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনেছি। এবং এখন এই মুহূর্তে এখানে 2 থেকে 2.5 হাজার লোক কিন্তু তারা রয়েছেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তারা এখানে এসেছেন তারা ধানমন্ডি 32-এর বাড়িটি ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং তারা বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদী যে সমস্ত স্থাপনা এখানে রয়েছে, সেই স্থাপনার তারা কোনোটি রাখতে চান না, অর্থাৎ কোনো চিহ্নটি তারা কিন্তু রাখতে চান না, সেই বিষয়টি আমরা কিন্তু জানি। এবং আমরা যারা এখানে রয়েছে তাদের 2-1 সঙ্গে একটু কথা বলতে চাই। যদি আমাদেরকে একটু বলেন যে আসলে এই সমস্ত যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ভাঙার পেছনে আপনাদের কারণ কি, সেটি যদি আমাদেরকে একটু জানান। হলো ভাই, এটা দেখে স্বৈরাচার তৈরি হইতেছে দেশে, কারণ মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব তো দেখাই গেছে। আমরা তো এই সময় জন্ম হয় নাই কিংবা ওই সময় জানি না, কিন্তু আমরা যতটুকু জানি, আমরা বাপদাদার কাছ থেকে শুনছি, শেখ মুজিব ছিল সব থেকে বড় স্বৈরাচার। আর শেখ হাসিনা তো আমরা নিজের চোখে দেখছি, আমরা নিজের আন্দোলন করে নামাইছি, এটা তো আমরা দেখা রয়েছে। আর এটা যতদিন থাকবো আমাদের মনে হয় আমরা খেলাধুলার জন্য এটা সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এটা তো এমনি জায়গাটা পড়ে রয়েছে, আমরা খেলাধুলার জন্য সব থেকে বেটার হবে এই জায়গাটা খালি হলে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যে সমস্ত জনতা রয়েছে তাদের 2-1 সঙ্গে, কতক্ষণ আগেও আমরা কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি, এখনো আমরা চেষ্টা করছি, অর্থাৎ এই বাড়ি ভাঙার পিছনে কারণ কি, সেই কারণগুলো কিন্তু এখানে যারা রয়েছেন, ইনকলাব মঞ্চের যারা সমর্থক রয়েছেন, হাদির যে সমস্ত সমর্থক যারা রয়েছেন, তাদের মুখ থেকে কিন্তু আমরা সরাসরি শুনতে পেলাম। এবং আপনাকে একটু বলি যে 2-1 আমাদের এখান থেকে তারা জানাচ্ছিলেন, অর্থাৎ সেই গোপালগঞ্জেও যেই স্থাপনাটি রয়েছে তারা সেখানেও তারা যেতে চান, এবং গোপালগঞ্জের যে নাম রয়েছে তারা এই নামটিও কিন্তু পরিবর্তন করতে চান গোপালগঞ্জের, অর্থাৎ তারা গোপালগঞ্জের নামটিও তারা রাখতে চান না। তারা এর পেছনে তারা কারণ হিসাবে বলেছেন যে 2008-এর নির্বাচনের পরে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল, এবং তার বাসার সামনে তিনি যখন যে কোনো মিটিং মিছিল সমাবেশে তিনি যখন অংশগ্রহণ করবেন, তার আগে তিনি যখন বাসা থেকে বের হবেন, তার বাসার সামনে আমরা দেখেছি যে বালু ভর্তি ট্রাক কিন্তু রাখা হয়েছে, এবং তার যে বাড়িটি ছিল ক্যান্টনমেন্টে, সেই বাড়ি থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছিল বেগম জিয়াকে, এবং তার সেই কথাটিও তারা এখানে কিন্তু উল্লেখ করেছেন। এখানকার যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন যে বেগম জিয়া তখন বলেছিলেন যে গোপালগঞ্জের নাম তিনি পরিবর্তন করে দিবেন, সেই বিষয়টি কিন্তু এখন এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু সামনে তারা টেনে আনছেন। তারা বলছেন যে গোপালগঞ্জের নাম যাতে না রাখা হয়, অন্য কোনো নাম তারা চান, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু 4:42, এখনো পর্যন্ত এখানে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না ধানমন্ডি 32-এর বাড়িটি তারা গুড়িয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবেন। এবং রাত শেষে এখন কিন্তু ভোর হওয়ার পথে, অর্থাৎ তারপর কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইনকলাব মঞ্চের হাদি সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছেন এবং তারা জড়ো হচ্ছেন। এবং এখানে যেই বিক্ষুব্ধ জনতা আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগই কিন্তু হয়তো তারা কোনো কলেজে পড়াশোনা করেন অথবা কোনো ইউনিভার্সিটিতে, অর্থাৎ এই বয়সী, অর্থাৎ আমরা যদি এখানে বলি যে 18 থেকে 30-এর মধ্যেই কিন্তু এখানকার জনতায় কিন্তু আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। আমরা ধানমন্ডি 32 থেকে কথা বলছিলাম, অর্থাৎ এই মুহূর্তে ধানমন্ডির কি অবস্থা রয়েছে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছিলাম। অর্থাৎ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বুলডোজার এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু চালু ছিল, আবারও তারা কিছুক্ষণ পরে আবারও তারা শুরু করবেন ধানমন্ডি 32-এর বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। দীপু, এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সর্বশেষ।
জি মাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ৩২ নম্বর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাকিম মাহি। ওসমান হাদি রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও সমসাময়িক বাস্তবতার এক কণ্ঠ। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যারা ক্ষমতার চেয়েও বক্তব্যের জন্য বেশ পরিচিত, যারা শুধু রাজপথে নয়, আলোচনার টেবিলেও সক্রিয়। ওসমান হাদি তেমনই একটি নাম। সাদাত হাবিবি সেতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছটি উপজেলা থেকে উঠে আসা মাত্র ৩১ বছর বয়সী হাদি শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে যুক্ত হন বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে। সেই সময় থেকেই রাজনীতি তার কাছে কেবল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, বরং রাষ্ট্র ও সমাজ বদলের একটি মাধ্যম। ৭১-এ এত ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে। সংগঠক হিসেবে ওসমান হাদি পরিচিত ছিলেন শৃঙ্খলা আর কৌশলের জন্য। রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার পাশাপাশি তিনি গুরুত্ব দিয়েছেন নীতি ও আদর্শের প্রশ্নে। গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার, এই বিষয়গুলো তার রাজনৈতিক বক্তব্যের কেন্দ্রে ছিল বরাবরই। নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার খাওয়াইতেছে। সময়ের সঙ্গে সঙ্গে ওসমান হাদি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন বিশ্লেষণধর্মী রাজনৈতিক কণ্ঠ হিসেবে। নির্বাচনী ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুর্নীতি ও প্রশাসনিক জবাবদিহিতা, এ ধরনের সংবেদনশীল ইস্যুতে তার মন্তব্য প্রায় আলোচনা জন্ম দিয়েছে। ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে যদি সাপোর্টেজ করতে চায়, সেই দায় সরকারকেই নিতে হবে। কারণ সরকার যদি জুলাই সনদ ঘোষণা করে দেয়, তাহলে তারও কফিনে ঢোকা লাগে না, আমারও আর কফিন নিয়ে যাওয়া লাগে না। টেলিভিশন টকশো ও রাজনৈতিক আলোচনায় তিনি পরিচিত স্পষ্টভাষী অবস্থানের জন্য। সমর্থকদের মতে তিনি আপোষের রাজনীতির বাইরে এসে বাস্তবতার কথা বলেন। অন্যদিকে সমালোচকরা বলেন তার বক্তব্য অনেক সময় কঠোর ও বিতর্কিত। মানে একটা জঘন্যতম হত্যাকারী, সেই হত্যাকারীর আপনি রবীন্দ্রসঙ্গীত গায়ে নামাইবেন? তবে সমর্থন কিংবা সমালোচনা দুটোর মধ্যেই ওসমান হাদি তার অবস্থানে ছিলেন অনড়। তিনি বিশ্বাস করতেন রাজনীতি মানে শুধু নির্বাচন নয়, রাজনীতি মানে প্রতিষ্ঠান শক্তিশালী করা, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার প্রশ্নে ওসমান হাদি বরাবরই সোচ্চার। তার মতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি না হলে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়ে। তাই নতুন প্রজন্মকে রাজনৈতিক সচেতনতার পথে আনাই তার অন্যতম লক্ষ্য। বাচ্চারা ঠিক যেই শব্দে নাইমা হাসিনার নামাইছে, এগুলোর আমরা গালি বলি না, এটাকে আমরা বলি যে মুক্তির মহাকাব্য। সমসাময়িক রাজনৈতিক সংকট ও পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ওসমান হাদি নিজেকে তুলে ধরেছেন একজন বিকল্প চিন্তার প্রতিনিধি হিসেবে, যিনি প্রশ্ন তোলেন, বিশ্লেষণ করেন এবং মত প্রকাশে দ্বিধা করেন না। ৫ আগস্টের পর রাজনৈতিক কর্মসূচি আর ব্যানারের বাইরে গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার, আর সেই সেন্টারেই হাদিকে হত্যার ছক আঁকা হয়। আপনি ভাবেন যে এখন পর্যন্ত কোনো শহীদ পরিবার বিচার পায় নাই, আপনি তারা কি দিয়ে সান্ত্বনা দিবেন? রাজনীতির উত্তাল বাস্তবতায় ওসমান হাদি রাষ্ট্র নিয়ে ভাবনার একটি ভিন্ন ধারা। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।